শুভেন্দু দাস স্বাগতম। মেদিনীপুরের জবান ছেড়ে শুভেন্দু দাস স্বাগতম। 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 নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। মুসলিমরাও কি না বলছেন তৃণমূল কংগ্রেসকে? জন্টু বড়াই, অধ্যাপক জন্টু বড়াই তথ্য তুলে আমাদের কাছে এক্সপ্লেন করেছেন। মুসলিমরাও না বলতে শুরু করে দিয়েছেন তৃণমূল কংগ্রেস দলটাকে। কেন করছেন সেইটা নিয়ে আমি একটু ব্যাখ্যায় যাব, কিন্তু তার আগে আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের তোষণের রাজনীতিটা নিয়ে বারবার বিরোধীরা প্রচুর কথা বলেছেন। তোষণ 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 বলেছেন। সংখ্যালঘুরাও বুঝছেন মমতা দিনের শেষে তাদের ঠকাচ্ছেন। আলটিমেটলি তোষণের নামে হিন্দু মুসলমানদের বিভেদ করে দিচ্ছেন। আমি আজকে এই বিষয়টা নিয়ে এলাম কেন জানেন? ইতিমধ্যে সংখ্যালঘু অধ্যুষিত মালদার দুটো আসন, মুর্শিদাবাদের দুটো আসনে নির্বাচন হয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস বুঝেছেন যে মালদার দুটো আসন সম্ভবত তৃণমূল কংগ্রেস হারাচ্ছে। যেখানে 60% 65% মাইনরিটি ভোটার, সেখানেও যখন তৃণমূল কংগ্রেস অ্যাবসলিউট গেইন করতে পারছে না, এরকম একটা সিচুয়েশন গোয়েন্দা রিপোর্ট তৃণমূল কংগ্রেসের কাছে এসছে, তখন সেখান থেকেই উৎসারিত যে আলো, সেই আলো নিয়ে আজকে আপনাদের কাছে আমি কথা বলতে এলাম। কেন মাইনরিটি বিশ্বাস করবে বলুন তো? আমি বলছি কেন মাইনরিটি বিশ্বাস করবে। আমি আজকে প্রথম যেটা দিয়ে শুরু করবো, একটা নাম আপনারা চিনতে পারেন কিনা দেখুন তো। ইমরান হোসেন, উত্তরবঙ্গের যুবক। ছেলেটি খুব অল্প বয়স, 30-35 বছরের ছেলে। পরীক্ষা হচ্ছে না বলে দিনের পর দিন তার নতুন নোটিফিকেশান, নতুন পরীক্ষার জন্য বারবার যে আন্দোলনটা গান্ধী মূর্তি, মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে যারা গড়ে তুলেছিলেন, সেই আন্দোলনের নেতৃত্বে ছিলেন এই ইমরান হোসেন যুবকটি। কয়েকদিন আগের ঘটনা, বাড়িতে গেছেন, বাজার করে এসে বাড়িতে খেতে বসছেন, খাওয়ার পর শরীরটা খারাপ লেগেছে, হসপিটালে নিয়ে গেছে, ছেলেটি মারা গেছে। 30-এর গোড়ায় বয়স। ইমরান হোসেন চলে গেলেন। ছেলেটি তো সংখ্যালঘু। সেই ছেলেটি কিসের জন্য লড়ছিলেন? না, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চাকরির পরীক্ষা নিচ্ছেন না, তার জন্য আন্দোলন সংগঠিত করছেন। সেই আন্দোলন সংগঠিত করতে গিয়ে তিনি বারবার এই কলকাতায় গান্ধী মূর্তি, মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে আসতেন, এবং এই যে প্রতিষ্ঠানটা ছিল এই আন্দোলনের প্রতিষ্ঠানটা, সেই প্রতিষ্ঠানে তিনি ফাউন্ডার সভাপতি। সেই ইমরান হোসেন 30-এর গোড়ায় চলে গেল, একজন সংখ্যালঘু পরিবারের যুবক। তাহলে তিনি সাফারান নন? যেমন হিন্দুরা সাফার করছেন, মুসলমানরাও সাফার করছেন, এটা বুঝতে হবে বাংলার মানুষকে। আমি বলছি যে সব সংখ্যালঘু মানুষরা এখনও তৃণমূল কংগ্রেসকে, বিজেপিকে আটকানোর জন্য ভোটটা তৃণমূল কংগ্রেসকে দেন, তাঁদের ভাবতে হবে। তার কারণ দিনের শেষে তাঁরাও কিন্তু সব থেকে বেশি সাফার। আমি কয়েকটা তথ্য আপনাদের কাছে দেবো। আপনারা জানেন বাম আমলে দীর্ঘদিন ধরে সাচার কমিটি রিপোর্ট হয়েছে। সাচার কমিটি মাইনরিটিদের তুলে ধরার জন্য বেশ কিছু নির্দিষ্ট পরিকল্পনা দিয়েছিল। এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার আগে সাচার কমিটি রিপোর্ট ইমপ্লিমেন্ট করবো বলে এসেছিলেন, কিন্তু কিচ্ছু করেননি। কীভাবে? আমি আসলে একটু যুক্তি দিয়ে আপনাদের কাছে ছোট্ট কয়েকটা তথ্য দিয়ে বলবো। ধরুন 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী হয়েছিলেন। তিনি বলেছেন কি 10,000 মাদ্রাসা প্রতিষ্ঠান তৈরি করবেন এই পশ্চিমবঙ্গের মাটিতে। মাদ্রাসা কত তৈরি হয়েছে জানেন? গত 13 বছরে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সাম্প্রতিককালে যা সংখ্যা, মানে 229 না 230টা মাদ্রাসা প্রতিষ্ঠান তৈরি করেছে। যে মাদ্রাসাগুলো আনঅ্যাফিলিয়েটেড ছিল সেগুলোকে সরকার অ্যাফিলিয়েটেড করেনি, তার কারণ তাদের মাইনে দিতে হবে। যেখানে 10,000-এর প্রতিশ্রুতি ছিল 220টা না 25টা দিয়েছেন, বলেছেন আমরা এবার আরও কিছু তৈরি করব। তাহলে মাইনরিটিরা সাফার করছেন না, মুসলমানরা সাফার করছেন না, সংখ্যালঘুরা সাফার করছেন না। 10,000 মাদ্রাসা তৈরি করব বলে ব্রাত্য বসু বলেছেন বলে প্রচুর সমালোচনা হয়েছিল, কিন্তু সরকার কিন্তু দিনের শেষে করেননি। তাহলে কে সাফার করলো? মাইনরিটিরা সাফার করলো। আচ্ছা বলুন তো, সরকারি চাকরি কংগ্রেস আমলে 70-এর দশকে 72 থেকে 77 মাইনরিটিদের জন্য সরকারি কর্মচারীদের সংখ্যার মধ্যে সংখ্যাটা ছিল প্রায় 7%। 6 থেকে 7%-এর মধ্যে কংগ্রেস আমলে, 72 থেকে 77-এর আমলে সরকারি কর্মচারীদের মধ্যে মাইনরিটি ছেলেমেয়েরা চাকরি করত। এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সংখ্যাটা আমি যা রিপোর্ট পেয়েছি 3%-এর আশেপাশে। ভাবতে পারেন, প্রতি 100 জনের মধ্যে মাইনরিটি মানুষ চাকরি করছেন। পশ্চিমবঙ্গ সরকারের চাকরি 3%। 97% সংখ্যাগুরু, 3% মাইনরিটি।
তাহলে এবার যে সংখ্যালঘুরা এতদিন তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন, কেন তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন? আমি তাঁদেরও বলছি, কেন তারা দেবেন? শিক্ষিত সম্প্রদায়ের ছেলে মাইনরিটি সম্প্রদায়ের মধ্যে উঠে আসুক, মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় চান না, যার জন্য তিনি শিক্ষার ক্ষেত্রেও মাইনরিটিদের সেভাবে গুরুত্ব দেননি। সবটাই ওই অনুদান, একটা ডোল পলিটিক্স, একটা অমুক সংখ্যালঘু স্কলারশিপ, এইসব দিয়ে টিয়ে ম্যানেজ করেছেন। কিন্তু সংখ্যালঘুদের যে টেনে তুলে নিয়ে আসা, সমাজে প্রতিষ্ঠিত করে, মূল মেন স্ট্রিমের মধ্যে মিশিয়ে দেওয়া, সেই কাজটা কিন্তু করেননি। কি করেছেন? ধরুন আমি বলছি ইমাম ভাতা কত করেছেন? 2,500 টাকা। আচ্ছা বলুন তো, 2,500 টাকা ইমাম ভাতা কত? শুনেছি 45,000 ইমাম পান, ঠিক সংখ্যাটা আমি এক্স্যাক্টলি জানি না, কিন্তু যাই হোক 2,500 টাকা প্রথমে সরকারি ফান্ড থেকে দিলেন, কোর্টে মামলা হলো, এবার ঘুর পথে সেটা ওয়াকফ বোর্ডের মাধ্যমে ইমামদের 2,500 টাকা করে দেওয়া হয়। আচ্ছা বলুন তো, ঠিক পাশাপাশি আমি আপনাদের যুক্তি দিয়ে বোঝাচ্ছি যে ঠিক এর পাশাপাশি একটু ভালো করে ভেবে দেখুন, পুরোহিতদের ভাতা কত অ্যানাউন্স করলেন? 1,000 টাকা করে। পুরোহিত, রেজিস্টার্ড পুরোহিত বাংলায় কত আছে? 8.5 লক্ষ। তার মধ্যে 8,000 পুরোহিতকে মাসে 1,000 টাকা। এবার পুরোহিতদের মনে হলো কি, ইমাম পাচ্ছেন 2,500 টাকা আর আমি পাচ্ছি 1,000 টাকা, তাহলে কি দুটো শ্রেণীর মধ্যে ভেদাভেদ হয়ে গেল? পুরোহিতদের সঙ্গে ইমামদের দূরত্ব বাড়লো, হিন্দুদের সঙ্গে মুসলমানদের বিভেদ বাড়লো। কে করলেন? মমতা বন্দ্যোপাধ্যায়। বলতে পারতেন না যে আমি পুরোহিতদের 2,500 টাকা করে ভাতা দেবো? বলতে তো পারতেন, করতে তো পারতেন, কেন করেননি? করে দুটো সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করে রাখা। ওই 8,000 ভাতা দিয়ে, 8,000 পুরোহিতকে ভাতা দিয়ে 8 লক্ষ ভোটারের কাছ থেকে গিয়ে বলছে আমরা তো পুরোহিতদের ভাতা দিচ্ছি, ওদিকে ইমামদের 2,500 দিয়ে এদের 1,000 টাকা দেওয়ার মধ্য দিয়ে যে ডিফারেন্সটা তৈরি করে রাখলেন, দুটো শ্রেণীর মধ্যে একটা বিভেদ তৈরি হলো। ঠিক কি ভুল আপনারা ভালো করে চিন্তা করে বলবেন। আচ্ছা, ওবিসি সংরক্ষণের মধ্যে দিয়ে মাইনরিটিদের কিছু চাকরির ব্যবস্থা করা হয়েছিল। সেই ওবিসি সংরক্ষণে ওবিসি এবি এর মধ্যে একটা ব্যাপক জালিয়াতি আছে, ফ্রড সার্টিফিকেট আছে, ফলস সার্টিফিকেট আছে। কে সাফার করছেন? মাইনরিটিরা সাফার করছেন তার ফলে আলটিমেটলি। আচ্ছা, শিক্ষার হার কম, মাইনরিটিদের মধ্যে শিক্ষার হারটা সাংঘাতিকভাবে কম। তুলে ধরার 13 বছর 14 বছর ধরে কী পরিকল্পনা আপনারা বলুন তো, কী পরিকল্পনা সরকার নিয়েছে? তখনই সমাজে মানে অসাম্য মানে দূর হয় যখন সমস্ত শ্রেণী, সমস্ত ধর্ম সম্প্রদায়ের মধ্যে একটা ইকুয়ালিটি আসে। সেইখানে মাইনরিটিকে ভোটার করে রেখে দিয়েছেন। বাবা সিএ হতে পারে, বাবা এনআরসি হতে পারে। আমি দেখো রেড রোডে নামাজের অনুষ্ঠানে গিয়েও সিএ এনআরসি নিয়ে তোমাদের হাওয়া দিচ্ছি, ভোট এলেই সিএ এনআরসি নিয়ে তোমাদের হাওয়া দিচ্ছি। আলটিমেটলি দিনের শেষে তোমরা আমাকে ভোটটা দিও, আলটিমেটলি শিক্ষাটা দেবো না, চাকরিটা দেবো না, ব্যবসাটা দেবো না। তাহলে এই সংখ্যালঘু মানুষ কেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে? ধরুন দুধেল গাই বলে, দুধেল গাইদের অনুষ্ঠানে যাব, বেশ করবো যাবো, আপনি যাবেন? বেশ করবো যাবো বলেছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? আচ্ছা বলুন তো, মাইনরিটি সম্প্রদায়ের মানুষ কি দুধেল গাই? আমি ভাবছি ঘৃণায় মনটা ভরে গিয়েছিল ওই ডায়লগটা মমতা বন্দ্যোপাধ্যায় শুনে। আলটিমেটলি কী হয়েছিল, যে মাইনরিটি সম্প্রদায়কেও ছোট করে দেখানোর চেষ্টা ছিল কথাটার মধ্যে। কেন তারা দুধেল গাই হবেন? মানুষ মানুষ, সব ধর্মের মানুষ মানুষ, হিন্দুও যেমন মানুষ, মুসলিমও তেমন মানুষ। কিন্তু তাদের স্পেসিফাইড করে দিচ্ছেন, আলাদা করে দিচ্ছেন, বিচ্ছিন্ন করে দিচ্ছেন। তোমরা বাবা আমার শেল্টারে থাকো, আমার ভোটার হয়ে থাকো। মমতা বন্দ্যোপাধ্যায় দুটো মানে কালচার আছে এই পশ্চিমবঙ্গে। একটা হচ্ছে গরিবকে যত পারা যায় গরিব করে রেখে 200, 500, 1000-এ তুষ্ট রেখে বাবা আমি চলে গেলে লক্ষ্মীর ভাণ্ডার চলে যাবে বলে তাদের ভোটটা নেওয়া। আরেকটা হচ্ছে মাইনরিটিদের বাবা বিজেপি এসে গেলে সর্বনাশ, তোমরা আমার ভোটার হয়ে থাকো, তোমায় চাকরি দেবো না, ব্যবসা দেবো না, কিচ্ছু দেবো না, সৎভাবে বাঁচার রোজগারের জায়গা দেবো না, কিন্তু তোমাকে দেখলে লোকে যাতে টেররিস্ট বলে। কেন? আমি প্রশ্নটা আপনাদের কাছে করছি, আপনারা নতুন বাংলার দর্শক। হিন্দুদের সঙ্গে মুসলমানদের বিভেদটা এইভাবেই তো বাড়িয়েছেন দিনের পর দিন। সবথেকে বেশি মুসলিম মারা গেছেন কিসে মারা গেছেন? ধরুন বকটুয়ে 10 জন যে পুড়ে মারা গেলেন তৃণমূল কংগ্রেসের আনারুলের বাহিনী, তারপরে আরও নেতাদের বাহিনীর হাতে। কারা মেলেন? প্রত্যেকে মাইনরিটি সম্প্রদায়ের মানুষ। সাফার তো করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ফলস রাজনীতির জন্য। এই যে পঞ্চায়েত নির্বাচন 27 না 28 জন মাইনরিটি সংখ্যক মানুষ মারা গেছেন, যে দলেরই মারা যান, আলটিমেটলি তারাই তো সাফার করছেন। তাদের হুলিগান করে দেওয়ার একটা প্রবণতা রয়েছে। কাদের প্রমোট করছেন আপনি বলুন তো? শৌকত, জাহাঙ্গীর, কাইজার, মুদাসার, সেলিম, শাহজাহান। মাইনরিটি মানে কি এরা? শৌকত, জাহাঙ্গীর, কাইজার, জাহাঙ্গীর, সেলিম, মুদাসার, সেলিম বা শাহজাহান এরাই? কেন কাজী মাসুম আক্তার মাইনরিটি নন? কেন নজরুল ইসলাম মাইনরিটি নন? এই মুখগুলোকে সামনে নিয়ে আসা যায় না? মন্ত্রিসভায় সিদ্দিকুল্লাহকে জায়গা দিতে হয়, ইদ্রিস আলীকে জায়গা দিতে হয়, হাজি নুরুলকে নির্বাচনে দাঁড় করাতে হয়। অথচ অনেক ভালো ভালো মুসলিম জনগোষ্ঠীর মানুষ আছেন, সেই মানুষগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় দূরে সরিয়েছেন।
আর এই সম্প্রদায়কে তুলে নিয়ে এসে মাইনরিটিদের ভাবতে হবে। আমি আবার বলছি, মাইনরিটিদের ভাবতে হবে যে তৃণমূল কংগ্রেসকে একটি ভোট দেওয়া মানে আমার সম্প্রদায়েরও বড্ড বেশি ক্ষতি করবেন। আমি মুসলিম হতে পারি, একজন হিন্দু যেভাবে বাংলায় ভারতবর্ষে বেঁচে থাকবেন, আমি মুসলিমও সেইভাবে বেঁচে থাকবেন। সমস্ত ধর্মের জন্য একটাই দেশ, তার নাম ভারতবর্ষ। আর সেইখানে দাঁড়িয়ে দুটো ধর্মের মধ্যে বিভেদটাকে আড়াআড়িভাবে ভাগ করে মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন এই কাণ্ডটা করেছেন। আপনি বলুন, রেড রোডের নামাজে যে বক্তৃতা দিয়েছেন, শোনাতে ইচ্ছে করে না। কেন করবেন একজন শাসক? আসলে উনি চান মুসলিমরা ভোটার থাকুক, মুসলিমরা যেন মানুষ না হয়। আবার বলছি, মুসলিমরা যেন ভোটার থাকে, মুসলিমরা যেন মানুষ না হয়। এবং তারই ফলবে এবার। কংগ্রেস সিপিএম প্রচুর ভোট কেটে নিচ্ছে মাইনরিটি সম্প্রদায়ের। জঙ্গিপুর মুর্শিদাবাদে তৃণমূলের মুখ শুকোচ্ছে কেন? যে মাইনরিটি ভোটাররা অনেকটা কংগ্রেস বা সিপিএমের দিকে সরে যাচ্ছে। কোথাও আবার আইএসএফকে বেছে নিচ্ছে। আর রাষ্ট্রবাদী একটা মুসলিমদের একটা বড় সংখ্যক মানুষ কিন্তু বেছে নিচ্ছে, অন্য কাউকে নয়, সেটা হচ্ছে বিজেপিকেও বেছে নিচ্ছে। আমরা এই প্রতিবেদন শুরু করেছিলাম তার বক্তৃতা দিয়ে, যে একজন মাইনরিটি সম্প্রদায়ের মানুষ কীভাবে শুভেন্দুকে স্বাগত জানাচ্ছে। আর এই প্রতিবেদন শেষ করব, অধ্যাপক ঝন্টু বড়াই ভারী সুন্দর এই বিষয়টা ব্যাখ্যা করেছেন আমাদের কাছে। কেন এবার মুসলিমদের সব ভোট পাবে না তৃণমূল, অনেকটা ভোটই পাবে না তৃণমূল, এবং তার থেকেই ভরাডুবি হবে। ঝন্টু বড়াই কী বলেছেন, নতুন বাংলাকে শুনুন। নমস্কার, ঝন্টুবাবু সন্ময় বলছি। হ্যাঁ নমস্কার, বলুন। বলছি, মাইনরিটিদের যে অ্যাবসলিউট ধরে নেওয়া হতো যে মাইনরিটিরা সবসময় তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে, এবং এখন যা বোঝা যাচ্ছে আইপ্যাক প্রশান্ত কিশোর এরাও সার্ভে করে যা রিপোর্ট পেয়েছে যে মাইনরিটিটা এবার অনেকটা ঘুরে যাচ্ছে, এবং এই ঘুরে যাওয়ার জায়গা তিনটে তারা আস্থা রাখার জায়গা পাচ্ছে তৃণমূল থেকে। একটা হচ্ছে সিপিএম কংগ্রেসের দিকে কিছুটা ভোট চলে যেতে পারে, কিছুটা আইএসএফ পকেটে পকেটে নিয়ে নিতে পারে, আর কিছু মাইনরিটি কিন্তু বিজেপির ওপরও আস্থা রাখছে পকেটে পকেটে, সেটা ধরা পড়ছে। একদম। আপনি তো দীর্ঘদিন ধরে এইসব নিয়ে গবেষণা করেন, চর্চা করেন। আপনার এবারে লোকসভা নির্বাচনে মাইনরিটি যে ভোট ব্যাংক ভেঙে গেছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই বুঝতে পেরেছেন। তার কারণ, যেসব জায়গায় মাইনরিটি অঞ্চলে সভা করতে গেছেন, গাজলের সভায় তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় মাত্র 1200 লোক হয়েছে। 1200 ভাবতে পারেন? মানে এই যে ডিজাস্টার, এই ডিজাস্টারের পেছনে কারণটা কি কি? মানে মাইনরিটি ভোটটা কিভাবে শিফট হয়ে যাচ্ছে, একটু আপনার ব্যাখ্যাটা যদি বলেন। আচ্ছা, আমি আপনাকে প্রথমে বলি, দেখুন পশ্চিমবঙ্গে প্রায় 125টার উপরে বিধানসভা কিন্তু মাইনরিটি অধ্যুষিত, মানে কন্ট্রোল করে ওরা, অর্থাৎ প্রতি 3 জন ভোটার পিছিয়ে একজন মাইনরিটি। ফলে এই মাইনরিটিটাকে তার মুখ্যমন্ত্রী লাস্ট 13 বছরে নিজে জমিদারি সত্ত্ব ভেবে নিয়েছিল। মানে আমি মারি কাটি, খুন হোক মাইনরিটি খুন হবে, খুন করুক মাইনরিটি হবে, মানে আমি ক্রিয়নক পুতুল, আবার ভোট ব্যাংক বানিয়ে ফেলেছিলাম। এবার আমি আপনাকে বলি, আমরা যেহেতু ভোট সার্ভের সাথে অন্তরঙ্গভাবে এবারের নির্বাচনটা যুক্ত ছিলাম, আমি আপনাকে স্পেসিফিক বলছি, কোচবিহার থেকে একদম কাকদ্বীপ এই প্যারালাল এক্সিসে প্রত্যেকটা জায়গায় আমরা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখলাম যে এই মাইনরিটি ভোট, যেই মাইনরিটি ভোটকে কার্যত তৃণমূল সার্চার কমিটির সেই রিপোর্ট হাতে পাওয়ার পরেই তো মমতা ব্যানার্জি ক্ষমতায় ছিল কার্যত, তারপরে কিচ্ছু দেয়নি। মানে 4%, 5% মাইনরিটি যেখানে গুজরাটে, সেখানে 10%-এর উপরে তো সরকারি চাকরি করে, আর এ রাজ্যে 1%-এরও নিচে সংখ্যালঘু যারা কার্যত ভোট ব্যাংক মমতার, তাদের কিন্তু চাকরিতে আমরা কোনো পরিসংখ্যানে দেখতে পাই না। এবার প্রশ্নটা হচ্ছে, প্রত্যেকটা জিনিসের তো সোশ্যাল ডিনামিক্সে একটা স্যাচুরেশন থাকে, এই স্যাচুরেশনটা কিন্তু মাইনরিটি বেল্টে চলে এসছে। কেন চলে এসছে? সোশ্যাল ডিনামিক্সের ভাষায় আপনি যেই পার্টটাকে আপনি কোনো কিছু না দিয়ে শুধুমাত্র সিকিউরিটির প্রশ্নে একটা ভয় দেখিয়ে রাখবেন, এই প্রোটেকশন দেওয়ার কথা বলবেন, বারবার কিছু দেবেন না, আমি প্রোটেকশন দেবো, আমি আছি, আপনাকে দুবেলা খেতে দিতে পারছি, আর বেশি কিছু দিতে পারবো না। এই প্রোটেকশনটা যখন বিকল্প কোনো একটা জায়গায় তারা পায়, অনেক সততার সাথে পায়, তখন এই ভোট ব্যাংক বলুন যাই বলুন ঘুরে যায়। আজকে মাইনরিটিরা কিন্তু গ্রাম বাংলায় বাম, কংগ্রেস, আইএসএফ এবং কিয়দংশের বৃহত্তর যে বিজেপি, এই দলটির জাতীয়তাবাদী যে আহ্বান, এটাতে কিন্তু একটা নতুন প্রোটেকশনের মুখ পেয়েছে। ফলে এই যে মমতার প্রচুর করাপশনের পরেও যে দিনের পর দিন এই সংখ্যালঘু ভোটটা ডিসাইডিং ফ্যাক্টরে মমতার ভোট ব্যাংকে মানে সমৃদ্ধ করে চলেছিল, যে শুধু প্রোটেকশনের প্রশ্নে, নো করাপশন। তাহলে এইটা কিন্তু আজকে বুমেরাং হচ্ছে। এবং আপনাকে খেয়াল করে দেখবেন যে
একটা নির্বাচন হয়তো এই প্রথম হলো যে সংখ্যালঘু বেল্টে বিনা রক্তপাতে সংখ্যালঘুরা ভোট দিলেন। দ্বিতীয় অবজারভেশন আপনি খেয়াল করুন, যেই সময় ভারতবর্ষের পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষের সবচাইতে বেশি পরিযায়ী শ্রমিক যে দুটো জেলায়, সেটা হচ্ছে মালদা এবং মুর্শিদাবাদ, ট্রেন ভরে ভরে আমরা দেখেছি ভোট দিতে এসেছে বিভিন্ন প্রান্ত থেকে, ভারতবর্ষের গুজরাট, কেরল, অন্ধ্রপ্রদেশ থেকে এসেছে, তারা মমতাকে ভোট দিয়ে আবার ফিরে চলে গেছে। একটা বার প্রশ্ন করেনি শিল্প নেই কেন, আমি বাড়ি ছেড়ে থাকছি আপনার জন্য। সেই এই পরিযায়ীরা কিন্তু, এই পরিযায়ী শ্রমিকরা কিন্তু এবার আসেনি। এইটা কিন্তু মমতার বিরুদ্ধে যাবে এই লক্ষণটা। এবং যারা আছে একটা বড় অংশ, সেই লার্জ স্কেলটা কিন্তু আমরা স্পষ্ট বুথ ফেরত যে সমীক্ষাগুলো আমাদের কাছে আপাতত আসছে, যারা নিঃশব্দে ভোটটা দিয়েছে, সন্ত্রাস করতে দেয়নি, প্রতিহত করেছে, এবং সেই প্রতিহত করে কিন্তু রাজ্যত বাম কংগ্রেস জোটের কাছে, যেখানে কংগ্রেস যেখানে বাম সেখানে গেছে, আইএসএফে গেছে, এবং একটা শিক্ষিত বড় অংশের মুসলমানদের ভোট কিন্তু গেছে বিজেপিতে, জাতীয় স্বার্থে, স্থায়ী সরকারের স্বার্থে। ফলে সামগ্রিকভাবে সন্ময়বাবু সোশ্যাল ডিনামিক্সে কিন্তু একটা প্যারাডাইম শিফট হয়ে গেছে, মমতার বিরুদ্ধে পক্ষের বাইরে চলে গেছে। এই প্যারাডাইম শিফটটা কিন্তু মমতার ভোট ব্যাংকের থেকে বাইরে চলে গেছে। তাই আজকে মমতাকে স্টেজে উঠে পোলারাইজ ক্যারেক্টারে বলতে হচ্ছে একবার কথা, হিন্দু মন্দিরের কথা বলতে হচ্ছে, আবার কথা বলতে হচ্ছে এটা তো আমার ভোট নয়, এটা আমি নেই। ফলে এই যে হতাশাটা, এই যে হতাশা, এইটা কিন্তু একটা সাংঘাতিক লক্ষণ। এইটা কিন্তু একটা সোশ্যাল মেকানিজম এবং এটা ভোট সাইকোলজিরও পার্ট। আমি আপনাকে স্পষ্ট বলছি, ভোট সার্ভে বা ভোট নিয়ে বহুদিন সাংবাদিকতা সূত্রে আপনি কাজ করছেন, এই ধরনের একটা চ্যানেল চালাচ্ছেন, আপনিও বোধহয় এই ধরনের অবজারভেশনগুলোর বাইরে থাকতে পারেননি যে মালদা মুর্শিদাবাদের লাস্ট কোথায় কার্যত বিনা রক্তপাতে এরকম শান্তিপূর্ণ ভোট হচ্ছে এবং এই হারে ভোট হচ্ছে। এটা কিন্তু মমতা আগাম সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে। এই জন্য দেখবেন নতুন করে পুলিশি অস্ত্র ব্যবহার করে বিরোধীদের হ্যাকেল করছে। আচ্ছা ভাবুন, আজকে কলকাতা রাজধানীর বুকে নমিনেশন দিতে দিচ্ছে না বাধা দিচ্ছে, মানে এটা পঞ্চায়েত ভোটের লুট নাকি? আপনি ভাবতে পারেন মমতা কোথায় নেমে গেছে, কারণ নেমে গেছে এটা ফেয়ার সাইকোলজি কাজ করছে মমতার মধ্যে, অভিষেকের মধ্যে, যে হায় হায় আমার দুধের গায়ে এত বেরিয়ে গেল আমার হাত থেকে। এইটা কিন্তু ভয়ানক ট্রেন্ড একটা, এবং দেখবেন এটা কার্যত আরো স্পষ্টত এটা বাড়বে ভোট যত এগোবে। সোমবারের ভোট সবে তো মাত্র 7 দফা হলো, তৃতীয় দফাতে এখনো সংখ্যালঘু বেল্ট পুরোপুরি ঢোকেনি। আপনি দেখতে থাকুন। আমি ঝন্টুবাবু আপনার বক্তব্যের প্রেক্ষিতেই আমি বলি যে আজকে ধরুন গান্ধী মূর্তি, মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে যে ছেলেমেয়েগুলো বসে আছে, তাদের মধ্যে প্রচুর সংখ্যালঘু। এসএলএসটি আন্দোলনের যে প্রধান মুখ, প্রতিষ্ঠাতা মুখ, সেই ছেলেটি সম্প্রতি অল্প বয়সে মারা গেল দিনাজপুর মানে কুচবিহারে সম্ভবত। মানে তারাও তো বলি হচ্ছে আলটিমেটলি, তারাও তো সরকারি চাকরি থেকে প্রতারিত হচ্ছে, এবং তারাও তো শেষ পর্যন্ত এই সরকারের চুরির শিকার হচ্ছে। ফলে কোনো সংখ্যালঘুর আর কোনোদিন তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করার জায়গা নেই, কারণ প্রত্যেকটা দপ্তরে রাজ্য সরকারে যেখানে জালিয়াতি হয়েছে, টাকা দিয়ে যারা ঢুকেছে তারা সবাই তো মানে তারা তো কোনো একটি নির্দিষ্ট জনগোষ্ঠী নয়, যে যারা টাকা দিতে পেরেছে তারাই চাকরিটা পেয়েছে। ফলে আলটিমেটলি সাফারার কিন্তু মাইনরিটিরাও, আর মাইনরিটিদের মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে ব্যবহার করে যাচ্ছেন ওই দুধেল গাই বলে চিহ্নিতকরণ করে দিয়েছেন। মাইনরিটিদের একটা বড় অংশ বোধহয় এটাকে ভালোভাবে নিচ্ছেন না, তার কারণ আমরা মানুষ, আমরা শুধু ভোটার নয়, এই বোধ এবং চেতনাটা বোধহয় মাইনরিটিদের মধ্যে হচ্ছে বলেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটটাকে গুন্ডামি করে কিন্তু মালদা মুর্শিদাবাদে ভোটটা করছেন না। দিস ইজ আ ভেরি সিরিয়াস ইন্ডিকেশন অফ দ্য নেক্সট ভোটিং প্যাটার্ন। থ্যাংক ইউ ঝন্টু বাবু, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। নমস্কার, ভালো থাকবেন।